আছে, সেকশন সি এর কি অবস্থা? সি এর কেউ আছো? আচ্ছা, মোস্তফা রেকর্ডিং করছো না? আচ্ছা, তোমরা একটু ক্লাসে বাসায় বসে একটু আরাম করে ক্লাসটা করবা, কেন তোমরা জয়েন হচ্ছ না? হ্যাঁ মারুফ, তোমাদের তো কেউ জয়েন হচ্ছে না। সেকশন সি এর দেখো তো, সেকশন সি এর থেকে জয়েন হচ্ছে না। আমার তো হ্যাঁ রেকর্ডিং করতে হবে, তারপরে অ্যাটেন্ডেন্স মিস হয়ে যাবে, তো অ্যাবসেন্ট হয়ে যাবে। ঠিক আছে, কারণ এগুলো সব রেকর্ডেড, আমি কোনো কিছু মানে ফলস দিতে পারবো না। সবাইকে জয়েন দিতে বলো তো। ঠিক আছে, মিস সেকশন সি এ লিংক গেছে, কয়েকজন জয়েন হয়েছে মিস। আচ্ছা কয়েকজন হলে তো হবে না, অ্যাবসেন্ট হয়ে যাবে তো। সেকশন ডি কে বলো তাতে জয়েন করতে, অ্যাটেন্ডেন্স যাবে। আচ্ছা, আমার মনে হয় আমরা আর ওয়েট করতে পারছি না, অলরেডি এতক্ষণ হয়ে গেছে। মোস্তফা রেকর্ডিং করছো তাই তো? মোস্তফা, মিস কথা ছিল সেকশন সি থেকে রেকর্ডিংটা না হবে না মিস। না, শোনো, এটা ইন্ডিভিজুয়াল, এটা ইন্ডিভিজুয়াল ও, কথা ছিল, ওগুলো না। আচ্ছা ঠিক আছে মিস। তোমারটা তোমার, আচ্ছা ঠিক। কে কি করবে না করবে আমি তো ওই জন্য আলাদা করে বলছি। আচ্ছা, আমার মনে হয় আমরা শুরু করি। তো আজকে আমরা পুরো ফটো ইলেকট্রিক ইফেক্ট আর হচ্ছে ডুয়েল নেচার অফ ম্যাটার এন্ড রেডিয়েশন, ঠিক আছে? তো এখানে প্রথমে এটা পড়তে গেলে আমাদের প্রথমেই জানতে হবে যে ফটো ইলেকট্রিক জিনিসটা কি। নাম শুনে বোঝা যাচ্ছে যে ফটো মানে আলো। হ্যাঁ, এই যে আলো একটা ম্যাটেরিয়ালের উপর পড়বে এবং সেখান থেকে কি বের হবে? ইলেকট্রন বের হবে। ঠিক আছে, ফটো পড়বে, আলো পড়বে, আর এই যে ম্যাটেরিয়ালের উপর আলো পড়বে এখান থেকে ইলেকট্রন বের হবে। ইলেকট্রনটাকে নিয়ে গিয়ে আমরা কি করব? এটা কারেন্ট তৈরি করব। হ্যাঁ, মানে আলো পড়বে, এক ধরনের এনার্জি পড়বে আর কারেন্ট পাওয়া যাবে। আচ্ছা মোস্তফা, কি রেকর্ডিং শুরু করছো? তাহলে আমি ক্লাস শুরু করব। মোস্তফা, সেকশন সি কয়জন আছে তোমরা? সেকশন সি এর কার জন্য রেকর্ডিং করার কথা? শিহাব নাই? জি ম্যাম আছে। শিহাব রেকর্ডিং করছো? শিহাব,
ম্যাম সে রেকর্ডিং করতেছে, ও ক্লাসে আছে বাট ওর মিকে প্রবলেমের কারণে বলতে পারতেছে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যে ফটো ইলেকট্রিক ইফেক্ট আজকে শুরু করব। এখানে আমরা পড়ব যে আলো দিব, আলো থেকে কি করে কারেন্ট পাওয়া যায়। হ্যাঁ, আলো একটা ম্যাটেরিয়ালে পড়ে এটা পড়বো। এটার জন্য আমাদের একটা কনসেপ্ট লাগবে, এটা হচ্ছে ফোটন। আর ফটো ইলেকট্রিক ইফেক্টটা আমাদের এক্সপেরিমেন্টালি আমরা কিভাবে পাই, কিভাবে কার্যকর করা যায় সেটা পড়ব। এবং এই পুরা এই যে আলো ফেলবো, কারেন্ট তৈরি হবে, এটাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, কি কি জিনিসের উপর ডিপেন্ড করে, এই কয়টা জিনিস আজকে আমরা পড়ব। তাহলে এই ফটো ইলেকট্রিক ইফেক্টটা কি জিনিস, এটা আমরা প্রথমে বললাম যে আলো পড়বে একটা ম্যাটেরিয়ালের উপরে এবং সেখান থেকে ইলেকট্রন বের হবে, এবং ইলেকট্রনগুলো খুব অল্প গতি সম্পন্ন, এই জন্য আমরা একটা ব্যাটারি লাগাইছি। ব্যাটারি লাগিয়ে এটাকে ড্রাইভ করে এখানে অ্যানোডে, ক্যাথোড থেকে অ্যানোডে নিয়ে গেছি এবং তারের নিয়ে আসছি। এনে আমাদের ইলেকট্রিসিটি উৎপাদন করার একটা মানে ওয়ে। হ্যাঁ, তো এটা বুঝতে গেলে আমাদের যে জিনিসটা লাগবে যে ফোটন। হ্যাঁ, ফোটন কি? তাহলে ফোটন হচ্ছে এক ধরনের প্যাকেট অথবা এনার্জির প্যাকেট, এটাকে বলা হয় ফোটন। আর এই ফোটনের এনার্জি হচ্ছে E=H নিউ। আর নিউ বা ফ্রিকোয়েন্সি আমরা জানি C=F ল্যামডা বা নিউ ল্যামডা। তাহলে এখানে F= আমরা কি লিখতে পারি, C/ল্যামডা। আর H তো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। তাহলে একটা ফোটনের এনার্জি হচ্ছে এটা। হ্যাঁ, ফোটনের প্রপার্টি কি কি? এটা লাইটের স্পিডে যায়, ভ্যাকিউমের স্পিড লাইটের সমান, এবং এটার কোনো রেস্ট মাস নাই, তার মানে থেমে থাকতে পারে না। হ্যাঁ, তাহলে যদি রেস্টে থাকে তাহলে ফোটনের কোনো এক্সিস্টেন্স নাই। এর শুধুমাত্র কি আছে, এটা একটা আশ্চর্য ধরনের মাস যেটাকে বলে কাইনেটিক মাস। শুধুমাত্র গতিপ্রাপ্ত অবস্থায় এই মাসটা বোঝা যায়, আর জিরো মানে সে যদি রেস্টে থাকে তাহলে মাসটা জিরো হয়ে যায়। এটা যেহেতু অবস্থায় থাকে, তাহলে আমরা তার মোমেন্টাম পেতে পারি। মোমেন্টাম P= আমরা জানি mv, আর মাসের সাথে m হচ্ছে c², তাহলে এটার ইকুয়েশন হচ্ছে E/c। আচ্ছা, ফোটনগুলো একটা স্ট্রেট লাইনে যায়, এগুলো হচ্ছে কিছু তার ফোটনের বৈশিষ্ট্য কি একটা আমরা দেখছি। আচ্ছা, এরপরে যেটা আমাদের মেন জিনিস, অনেক সময় পরীক্ষায় আসে যে ফটো ইলেকট্রিক ইফেক্ট কি করে পাই। হ্যাঁ, আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে ফটো ইলেকট্রিক ইফেক্টে আমরা আলো ফেলবো, কারেন্ট পাবো, এই যে কারেন্টটা, এই কারেন্টটা আসলে কিসের উপর নির্ভর করে। এটাই আমরা করবো। মানে এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যে ফটো যে ফেলবো, তাহলে আলোর এই যে কারেন্টটা পেলাম, এটা কিসের উপর নির্ভর করে। তোমরা তো ইঞ্জিনিয়ার মানে হচ্ছে প্রকৌশলী, মানে কৌশল খাটিয়ে জিনিস কন্ট্রোল করা। এখানে আমরা দেখছি কি আলোর তীব্রতা দিয়ে কারেন্ট কন্ট্রোল করা যায়, তারপরে ভোল্টেজ দিয়ে কারেন্ট কন্ট্রোল করা যায়। আমরা খালি দেখবো যে কারেন্টটা, ফটো ইলেকট্রিক যে কারেন্টটা পেলাম সেটা আমরা কি দিয়ে কন্ট্রোল করতে পারি। পোটেনশিয়াল যে ভোল্টেজ আছে সেটা দিয়ে কন্ট্রোল করা যায়, এগুলো আমরা পড়বো। আচ্ছা, তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্ট আসলে সুন্দর করে আগে চিত্রটা আঁকতে হবে। এই চিত্রটা, এটা লিখতে হবে এক্সপেরিমেন্টাল সেট আপ। হ্যাঁ, ফটো এটা পড়ার জন্য এক্সপেরিমেন্টাল সেট আপ যেটা সেটা। তারপর এটা কি, এটা একটা ভ্যাকিউম টিউব, এখানে ক্যাথোড আছে, এখানে অ্যানোড আছে। ক্যাথোডের উপরে লাইট ফেলা হবে। হ্যাঁ, লাইটটা হচ্ছে আল্ট্রাভায়োলেট। এখানে অনেক ধরনের লাইট হতে পারে। আমরা এর আগে পড়েছি যে অপটিক্যাল ডিভাইস মানে আল্ট্রাভায়োলেট, ইনফ্রারেড, তারপরে ভিজিবল, এগুলো, তাই না? কি ধরনের মেটাল হবে, যে মেটাল হতে পারে, তারপরে অ্যালকালি মেটাল হতে পারে। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কি ধরনের ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করবো। তাহলে একটা ভ্যাকিউম টিউবের একটা ক্যাথোড, অ্যানোড, একটা ভোল্টেজ, একটা ব্যাটারি, একটা অ্যামিটার, তার, এগুলো লাগবে আমাদের। হ্যাঁ, দিয়ে ছবিটা আঁকাবা, আঁকানোর পরে আসবে আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্টটা কি। তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্ট হচ্ছে একটা ঘটনা, একটা ফেনোমেনা, তাই না? আমি সবসময় বলি ফিজিক্সে যে ঘটনা, আমরা ঘটনা ডিসকাস, ফেনোমেনা
যেটার মাধ্যমে ইলেকট্রন বের হয়। কোথা থেকে? মেটাল সারফেস হতে পারে, হ্যাঁ, বা অন্যান্য হতে পারে, অ্যালকালি মেটাল হতে পারে, লিকুইড গ্যাস হতে পারে। হ্যাঁ, এখন এই যে আলোটা পড়বে এটা কি কি ধরনের আলো হয়? এটা এক্স রে হতে পারে, গামা রে হতে পারে, ইউভি হতে পারে, ভিজিবল লাইট হতে পারে, ইনফ্রারেড হতে পারে। হ্যাঁ, সুইটেবল ফ্রিকোয়েন্সির হতে হবে। তাহলে তুমি আলো ফেললা এখানে একটা ম্যাটেরিয়ালের উপরে, কিন্তু ইলেকট্রন বের হলো না, তাহলে কিন্তু সেটা ফটোইলেকট্রিক ইফেক্ট হবে না। তাহলে এইভাবে আমাদের বলতে হবে যে এই যে আলোটা পড়বো, তাহলে আলোর ভ্যারিয়েশন আছে এক্স রে, গামা রে। এখান থেকে ছোট কোশ্চেন হতে পারে যে কি কি ধরনের এনার্জি দেওয়া যায়, তখন তোমরা কি লিখবা? যে এক্স রে হতে পারে, গামা রে, ইউভি রে, ভিজিবল লাইট, ইনফ্রারেড রে, এই সমস্ত এনার্জি দিতে হবে মেটালটাকে। কি কি ধরনের মেটাল হতে পারে? মেটাল হতে পারে, অ্যালকালি মেটাল হতে পারে, লিকুইড হতে পারে, গ্যাস হতে পারে, হ্যাঁ, নন মেটাল এগুলো হতে পারে। তাহলে এটা আমাদের দুইটা ভ্যারিয়েশন, একটা কি ধরনের আলো পড়ে আর একটা কি ধরনের মেটাল তৈরি হয়। তাহলে কি ধরনের আলো পড়বে এটা ডিপেন্ড করবে এই ম্যাটেরিয়ালটার উপরে। এই ম্যাটেরিয়াল থেকে এমনভাবে আলোটা ফেলতে হবে বা রশ্মিটা ফেলতে হবে যেখান থেকে যেন ইলেকট্রন বের হয়। সেটা আমরা মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে চুজ করব, আমরা এক্স রে ইউজ করবো, গামা রে, ইউভি রে, ভিজিবল লাইট অথবা ইনফ্রারেড রে, এটা। হ্যাঁ, আচ্ছা, এটা গেল বর্ণনা। এখন তাহলে আমরা দেখি যে আসলে কিভাবে কাজ করে। এখানে প্রত্যেকটা জিনিসের বর্ণনা দিবে। সি মানে মেটালিক ক্যাথোড, এ মানে মেটালিক অ্যানোড, ডব্লিউ মানে কি একটা কোয়ার্টজ উইন্ডো, আর এই ডট ডট গুলো হচ্ছে ফটো ইলেকট্রন। প্রত্যেকটা ফিগার যখন আঁকাবা ফিগারের একটা ক্যাপশন থাকবে, নাম থাকবে না? এটা কি? এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল সেটআপ টু স্টাডি ফটো ইলেকট্রিক ইফেক্ট, প্রত্যেকটা। আচ্ছা, এখন যে আমরা কারেন্টটা পেলাম, তাহলে এখান থেকে কি ঘটনা ঘটছে দেখো। এখানে তাহলে যে আলোটা আসছে এটা দুইটা কাজে ব্যবহৃত হচ্ছে। তাহলে আমরা এটা আগে একটু দেখে নিই। যে আলোটা আসছে এটা হচ্ছে ফোটন আকারে আসছে। আমরা দেখলাম যে ফোটন মানে কি? ফোটন হচ্ছে একটা এনার্জির প্যাকেট, তার এনার্জি কত? এইচ নিউ। তাহলে এই যে আলোটা দুই কাজে ব্যবহৃত হবে। একটা হচ্ছে ইলেকট্রন বের করবে, এক নম্বর কাজ, এইচ নিউ, ফাই ওয়ার্ক ফাংশন বলছি আমরা। আর আরেকটা হচ্ছে ইলেকট্রনকে গতিপ্রাপ্ত করবে। দুইটা কাজ। গতিপ্রাপ্ত না করলে তো ইলেকট্রন তারের মধ্যে যাবে না। তাহলে দেখো এই যে এই ইকুয়েশনটার নাম হচ্ছে আইনস্টাইনস ফটো ইলেকট্রিক ইকুয়েশন, যেখানে ফোটন এনার্জি এইচ নিউ একটা মেটাল সারফেসে পড়ে এবং ওই ফোটনটা এখানকার ইলেকট্রনটা অ্যাবজর্ব করে পড়ে সেটা কি করবে? সে বাইরে বের হবে। তাহলে এই প্রথম এনার্জি এইচ নিউটা ব্যবহৃত হচ্ছে ইলেকট্রন বের করার জন্য, মেটাল থেকে বা ওই পদার্থটা থেকে ইলেকট্রন বের করে, এটাকে বলে ওয়ার্ক ফাংশন। তাহলে যে এনার্জিটা ক্ষয় হয় ইলেকট্রন বের করার জন্য কোনো একটা ম্যাটেরিয়াল থেকে, সেই এনার্জিটার নাম হচ্ছে ওয়ার্ক ফাংশন। আচ্ছা, দ্বিতীয় এনার্জিটা কিভাবে খরচ হচ্ছে? পরের এনার্জিটা ইলেকট্রনটাকে ভেলোসিটি দিচ্ছে, তার মানে ইলেকট্রনটা এখান থেকে বের হয়ে আরেক জায়গায় যাবে। এটা হচ্ছে হাফ এম বি স্কোয়ার। তাহলে ল অফ কনজারভেশন অফ এনার্জি হিসেবে এই ফটো ইলেকট্রনের এনার্জিটা ওয়ার্ক ফাংশন আর কাইনেটিক এনার্জি এই দুই পারপাসে ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, এটা সুন্দর করে লিখো। আচ্ছা, এখন তাহলে আমরা দেখি যে এই যে ইলেকট্রনটা গেল, এই ইলেকট্রনটা আসলে কিসের উপর ডিপেন্ড করছে। এই গ্রাফগুলো খুব ইম্পর্টেন্ট, এখানে 4-5টা গ্রাফ আছে। তাহলে এখন আমরা পেয়ে গেলাম কারেন্ট। তার মানে এই যে ফটো ইলেকট্রন, এটা তাহলে ইলেকট্রনগুলোর নাম কি? ফটো ইলেকট্রন। তার মানে ফটো ফেললাম, ইলেকট্রন পেলাম, এই জন্য এটার নাম হচ্ছে ফটো ইলেকট্রন। তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্ট আমরা কি পাই? আলো ফেললে ফটো ইলেকট্রন পাই। তাহলে এই যে ফটো ইলেকট্রন যখন চলবে তখন কি হবে? কারেন্ট তৈরি হবে। এই কারেন্ট এখন কিসের উপর ডিপেন্ড করছে? দেখি আমরা যে আলোটা ফেললাম, আলোর তীব্রতা, ইন্টেন্সিটি। তার মানে ইন্টেন্সিটি বাড়ালে, আলোর তীব্রতা বাড়ালে কারেন্ট বাড়ে না কমে? এই গ্রাফ দেখে কি বোঝা যাচ্ছে? আলোর তীব্রতা যদি বাড়ে তাহলে কারেন্ট বাড়ছে না কমছে? কে বলো তো একজন? বাড়ছে। বাড়ছে। হ্যাঁ,
আচ্ছা বলো, আরেকটা বলো, একটা কথা বলো যে আলো যে যে কোনো যে কোনো একটা ম্যাটেরিয়াল আমরা নিলাম, নিয়ে যে কোনো একটা আলো ফেললাম, ধরো লাল আলো, নীল আলো, বিভিন্ন ফ্রিকোয়েন্সি, তাহলে যে কোনো ফ্রিকোয়েন্সিতে কি ওই মেটাল থেকে আলো বের হবে? না ম্যাম। কেন বের হবে না? ম্যাম কারণ একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকে, হ্যাঁ, যে ফ্রিকোয়েন্সিতে নির্দিষ্ট গেলে যাই আলোটা মানে ওই আলোটা বের ইলেকট্রন হবে। ইলেকট্রন তার বেরোবে। মানে খেয়াল আছে যে ওই যে আমরা পড়েছিলাম অপটিক্সে যে পদার্থ থেকে কি করে আলো বের হয়, সেটা ডিপেন্ড করে ইউজুকাল এইচ নিউ, দুইটা ব্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের এনার্জির পার্থক্যের উপরে, ইউজুকাল এইচ নিউ, মনে আছে? তার জি মানে ম্যাম। ওইটা সেই ফ্রিকোয়েন্সি, তার মানে এনার্জি গ্যাপ, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে এনার্জি গ্যাপ আছে সেটার উপর ডিপেন্ড করবে যে সে আলোটা বের হবে কিনা। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলছি, যে এটা একটা ফ্রিকোয়েন্সি যেখান থেকে ফটোইলেকট্রিক ইফেক্ট শুরু হয়, তাই না? তাহলে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে। তার মানে তুমি একটা পদার্থকে যতই আলো দাও, ঠিক আছে, যতই তুমি আলো দাও, এখানে আলো দাও, ওই ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের এনার্জি যদি এই আলোর এনার্জির ওই সমান না হয়, তাহলে ইলেকট্রন কোনোদিন বের হবে না, তাই না? তাহলে প্রথম কন্ডিশন কি, যে আলোর এনার্জি, যে আলোটা দিচ্ছ ওইটার সাথে এখানকার যে ইলেকট্রনের এনার্জি সেটা ম্যাচিং হয় কিনা, মানে ওকে বের করতে পারবেন এই আলোটা কয় কয় ভাগে মানে কয়টা কাজে ব্যবহৃত হচ্ছে। আপাতত রশ্মিটা ইজ এইচ নিউ, এইচ নিউ কয়টা কাজ করছে, দুইটা কাজ করছে না? একটা হচ্ছে ইলেকট্রন বের করবে, এখান থেকে বের করবে, করে 2 নম্বর কাজ হচ্ছে ইলেকট্রনটাকে ½ mv² দিয়ে গতিপ্রাপ্ত করবে, দুইটা কাজ না? আমরা একটু আগে ইকুয়েশন দেখলাম, আইনস্টাইনস কি ইকুয়েশন, ওটা এই যে ফটো ইলেকট্রিক ইকুয়েশন। এইচ নিউ আলো পড়বে আর দুইটা কাজে ব্যবহৃত, একটা হচ্ছে যে ইলেকট্রন বের করবে ওয়ার্ক ফাংশন, এইচ নিউ এই যে ফ্রিকোয়েন্সি, আর একটা হচ্ছে এটাকে গতিপ্রাপ্ত করবে। আচ্ছা, এখন আমাদের এটা বোঝা শেষ। এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা গ্রাফটা প্রথমে আঁকাবা, ফটোগ্রাফি আসলে এই দুইটা লিখলাম। ম্যাম, হ্যাঁ উপরে যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশনে আমাদের এস ভি নটটা হচ্ছে এস মিউ নটটা কাজ করবে হচ্ছে ইলেকট্রন বের করার জন্য, আর হ্যাঁ অবশিষ্ট এনার্জি কাজ করবে ওই ইলেকট্রনকে গতি গতি দেওয়ার জন্য। হ্যাঁ, এটা হ্যাঁ গতি দেওয়ার জন্য, এটা ভেলোসিটি আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি না, এইচ নিউ, এই ফ্রিকোয়েন্সির আলো যদি পড়ে তাহলে ওই এই পার্টটুকু হচ্ছে যে এই আলোর যে এনার্জি, এটার একটা পার্ট ইউজ হবে ইলেকট্রন বের করার জন্য, তারপরেরটা হচ্ছে ইলেকট্রনটাকে গতিপ্রাপ্ত করার জন্য, কারণ ইলেকট্রন বসে থাকলে তার কারেন্ট হবে না, তাই না? জি ম্যাম। এটাই। আচ্ছা, এখন আমরা এই গ্রাফগুলো বর্ণনা করব। তাহলে প্রথম গ্রাফ হচ্ছে আলোর তীব্রতার সাথে কারেন্ট ভ্যারি করে, তাহলে সমানুপাতিক ভ্যারি করে, আলোর তীব্রতা বাড়লে এটাও বাড়বে, কিন্তু সবচেয়ে প্রথমে তোমাকে কি লিখতে হবে, যে ফ্রিকোয়েন্সিটা এক হতে হবে, আগে তো ইলেকট্রনকে বেরোতে হবে, তারপরে তো আলোর তীব্রতা বাড়াবো। আলো যদি ইলেকট্রন যদি না বের হয়, এটা ভুল কালারের আলো দিয়ে আমরা যদি রেখে দিই, তাহলে তো ইলেকট্রন বেরিয়ে হবে না, তাই না? আচ্ছা, তাহলে প্রথম বলে নিতে হবে আগে ফ্রিকোয়েন্সি ম্যাচিং হতে হবে, ফ্রিকোয়েন্সি ম্যাচিং হলে তারপরে আলো ইলেকট্রন বের হবে, তখন আলোর তীব্রতা বাড়ালে কারেন্ট বাড়বে। আচ্ছা, এখন হচ্ছে ভোল্টেজ। হ্যাঁ, ভোল্টেজ মানে কোনটা বুঝতে পারছো তো? এই যে এই ভোল্টেজটা যে ভোল্টেজটা আমরা দিচ্ছি ইলেকট্রনটাকে টেনে বাইরে আনার জন্য, হ্যাঁ, তারের মধ্যে দিয়ে। ইলেকট্রন তো এর ভিতরে ভ্যাকুয়াম টিউবের মধ্যে থাকলে হবে না, এটাকে আমরা টেনে বাইরে ইউজফুল করতে হবে না, বা কাজে লাগাতে হবে। তাহলে এই যে ভোল্টেজ, ভোল্টেজ বাড়ালে কি কারেন্ট বাড়ে না কমে? এই যে কারেন্ট, আমরা সব কারেন্টের অবজার্ভ করছি যে কারেন্টকে আমরা কি করে কন্ট্রোল করবো, ভোল্টেজ দিয়ে, তীব্রতা দিয়ে, ফ্রিকোয়েন্সি দিয়ে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা, ভোল্টেজ বাড়ালে কারেন্ট বাড়ছে না কমছে? ম্যাম, বাড়ছে নির্দিষ্ট পর্যায় পর্যন্ত, দেন তো ওটা হ্যাঁ, একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত বাড়ছে, তারপরে কি হয়ে যাচ্ছে, এটা প্রায় প্রায় সমান হয়ে যাচ্ছে প্রায়। সমান হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন এই দিকে আবার, এটা তো ইন্টারেস্টিং যে বাড়ছে তারপর সমান হচ্ছে, এই দিকে কি হচ্ছে, এই জায়গাটা ঘটনাটা বলো, মানে গ্রাফ দেখে দেখে, আমাদের ফিজিক্সে তো আমরা সবসময় একটা গ্রাফ চাই লাস্টে, এটা রেজাল্ট চাই না, এটা হচ্ছে রেজাল্টের গ্রাফ। ম্যাম, এটা হচ্ছে আমাদের হচ্ছে এই যে গ্যাপটা আমাদের হচ্ছে ওই যে ইলেকট্রন বের করা লাগবে, তার জন্য যে হচ্ছে ম্যাম শক্তিটা প্রয়োজন, ওই গ্যাপটা বোঝাচ্ছে। না, এখানে ঘটনাটা দেখো, এটা কি ভোল্টেজ কত এখানে? জিরো। জিরো, তার মানে আমরা কোনো এখানে ভোল্টেজ দিছি? না ম্যাম। ভোল্টেজ দিইনি, কারেন্ট আছে। জি ম্যাম, কারেন্ট আছে। তাহলে এই কারেন্টটাকে আমরা চাই?
না ম্যাম। না, আমাদের কথা হচ্ছে যখন আলো দিব কারেন্ট আমরা নিব, কথা বুঝছো? তার মানে এখানে দেখা যাচ্ছে যে ভোল্টেজের অনুপস্থিতিতেও কারেন্ট পাচ্ছে, এটাকে বলে ডার্ক কারেন্ট, ঠিক আছে? আচ্ছা, এটা একটা ঘটনা গেল। তার মানে এই কারেন্টটাকে জিরো করতে গেলে কি করতে হবে আমাদের? আর একটা নেগেটিভ ভোল্টেজ দিতে হবে না? এটাকে বলছি আমরা স্টপিং পোটেনশিয়াল, বিএস। এস মানে স্টপিং পোটেনশিয়াল। আর এই গ্রাফের ডান দিকে কি হচ্ছে? জিরোর উপরে ভোল্টেজ বাড়ালে আস্তে আস্তে ভোল্টেজ বাড়ালে কারেন্ট বাড়ছে, বেড়ে এক সময় কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তার মানে আর বেশি কারেন্ট হচ্ছে না। তার মানে এখানে ভোল্টেজ বাড়ালেও এখানকার যে কারেন্ট, এখানে ইলেকট্রন এগুলো আসছে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে আর বেশি যতই ভোল্টেজ বাড়াও কিন্তু এটা আর ইলেকট্রন তৈরি করতে পারছে না, না? তার মানে এটার সাথে সাময়িক একটা সম্পর্ক, যে কিছু দূর যাবে, বাড়বে, তারপরে কনস্ট্যান্ট হয়ে যাবে। এখন দেখো, এখানে দেখো, এটা আবার কিসের উপর ডিপেন্ড করে? ওই যে ফ্রিকোয়েন্সি 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ভোল্টেজ, আর এটা ডিপেন্ড করে কিসের উপরে? এল মানে ইন্টেন্সিটি। আলোর তীব্রতা বাড়ালে কি কারেন্ট বাড়ছে? কারেন্ট বাড়ছে না? ভোল্টেজ, একটা ফিক্সড ভোল্টেজের জন্য আলোর তীব্রতা বাড়ালে আবার কারেন্ট কিন্তু বাড়ে, তাই না? তাহলে পোটেনশিয়ালের সাথে ফটো ইলেকট্রিকের কি সম্পর্ক? পোটেনশিয়াল, এই যে ভোল্টেজ বাড়ালে এটা বাড়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপরে কনস্ট্যান্ট হয়ে যায়, ম্যাক্সিমাম অ্যান্ড স্যাচুরেশন কারেন্ট। আচ্ছা, কারেন্ট ডিক্রিজে বাট ডাজ নট বিকাম জিরো। এখন তোমাকে এটা আসলে এর দুইটাই বর্ণনা করবে। জিরোর পরে কি হয়, জিরোর মানে বাম দিকে কি হয়? পজিটিভ পোটেনশিয়াল দিলে কারেন্ট বাড়বে, কনস্ট্যান্ট হবে, আর নেগেটিভ পোটেনশিয়াল দিলে কারেন্ট জিরো হবে, না? এই যে নেট পোটেনশিয়ালটা কমানো হবে, কারেন্টে কি হবে? ডাজ নট বিকাম জিরো অ্যাট জিরো পোটেনশিয়াল। জিরো পোটেনশিয়ালে কারেন্ট জিরো হচ্ছে না। তার মানে যে অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল ভোল্টেজ না থাকলেও কিছু ইলেকট্রন এখানে থেকে যায়। হ্যাঁ, এটা কিসের জন্য হয় আসলে? ওই যে টেম্পারেচার, কথা বলছো? টেম্পারেচার যে গরম হয় না, গরমের কারণে এখান থেকে কিছু ইলেকট্রন বের হয়ে চলতে থাকে, সেটার থেকে আমরা এই যে এই কারেন্টটা পাচ্ছি। এটাকে যদি জিরো করতে হয় তাহলে একটা নেগেটিভ পোটেনশিয়াল দিতে হবে জিরো করার জন্য। এই পোটেনশিয়ালটার নাম হচ্ছে স্টপিং পোটেনশিয়াল, ঠিক আছে? বা কাট অফ পোটেনশিয়াল। এই যে স্টপিং পোটেনশিয়াল, এই যে লাল ইয়েতে লেখা আছে, হ্যাঁ? তার মানে একটা এই যে ভোল্টেজটা দিয়ে ফটো ইলেকট্রিক কারেন্টকে জিরো করা হয়, সেটার নাম হচ্ছে স্টপিং পোটেনশিয়াল। এটা আসে অনেক সময় পরীক্ষায় আসে। স্যাচুরেশন কারেন্ট কাকে বলে, স্টপিং পোটেনশিয়াল কাকে বলে, ঠিক আছে? এগুলো একটু মনে রাখবে। আচ্ছা, এখন দেখি আমরা যে ফ্রিকোয়েন্সির সাথে ফটো ইলেকট্রিক কারেন্টের কি কোনো সম্পর্ক আছে? ফ্রিকোয়েন্সি তার মানে বিভিন্ন কালারের ফ্রিকোয়েন্সি ফেললে কি কারেন্ট কম বেশি হবে? ফ্রিকোয়েন্সি মানে কি? তার মানে যে আলোটা ফেলবো, লাল আলো ফেলতে পারি, এক ধরনের ফ্রিকোয়েন্সি, নীল আলো এক ধরনের ফ্রিকোয়েন্সি, সবুজ আলো এক ধরনের ফ্রিকোয়েন্সি, না? তাহলে বিভিন্ন আলো ফেললে কি ইলেকট্রন কারেন্টের সাথে কোনো সম্পর্ক হবে? বিভিন্ন কালারের আলো, না সব একই? এখানে আমরা সংজ্ঞা থেকে কি পড়লাম? বিভিন্ন কালারের আলো দিতে পারি না? ভিজিবল লাইট, লাল দিলাম, নীল দিলাম, হলুদ দিলাম, এক্সট্রা দিলাম, গামারে দিলাম, বিভিন্ন ফ্রিকোয়েন্সি না এগুলো? এগুলো তো বিভিন্ন ফ্রিকোয়েন্সি। তোমাদের খেয়াল আছে কিনা? অপটিক্সে প্রথমে এটা মাথার মধ্যে রাখতে হবে, ওটা ভুলে গেলে তখন পরে তখন অসুবিধা হবে। প্রথম যে আমাদের পেজটা, প্রথম আমাদের যে পেজটা ছিল সেখানে কিসের ছবি ছিল? এই যে বিভিন্ন ফ্রিকোয়েন্সির ছবি, না? বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে কি হয়? বিভিন্ন ঘটনা ঘটে না? এই যে ফ্রিকোয়েন্সি বাড়ছে, এক্স-রে এক ধরনের ফ্রিকোয়েন্সি, দেখো যত হচ্ছে চিপা চিপা হয়ে যাচ্ছে, তার মানে ফ্রিকোয়েন্সি বাড়ছে। গামারের ফ্রিকোয়েন্সি একরকম, লাইটের এই যে নীলের ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম বেশি, না? বেগুনি, তারপর নীল, আর লালের ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তার মানে বিভিন্ন ফ্রিকোয়েন্সি ফেললে এটার সাথে কি ফটো ইলেকট্রিকের কোনো সম্পর্ক আছে? বিভিন্ন ফ্রিকোয়েন্সি কম বেশি হবে? আচ্ছা, ফটো ইলেকট্রিকের সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? ফ্রিকোয়েন্সি না, বললাম যে একটু আগে ফ্রিকোয়েন্সি। বোঝা যাচ্ছে নাকি? জি ম্যাম, বোঝা যাচ্ছে। আচ্ছা,
তাহলে আমরা বুঝতে পারছি যে ফ্রিকোয়েন্সির সাথে ফটোইলেকট্রিক এফেক্টে সবখানে স্টার্ট করে ফ্রিকোয়েন্সি দিয়ে। ঠিক মতো ফ্রিকোয়েন্সি না পড়লে ইলেকট্রন বেরিয়ে হবে না, ঠিক আছে? কারণ আমাদের ফটোইলেকট্রিক ইকুয়েশন কি? ফটোইলেকট্রিক ইকুয়েশন ইজ ইকুয়াল টু এইচ নিউ, এই যে নিউ নট ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি যদি ম্যাচিং না হয় তাহলে কখনোই আলোটা বের হবে না, ইলেকট্রনটা বের হবে না। এটা বের হলে তারপরে তো সে গতিপ্রাপ্ত করতে হবে, ঠিক আছে? তাহলে ফ্রিকোয়েন্সি খুবই ইম্পর্টেন্ট। তাহলে কি বলবা? ফটোইলেকট্রিক কারেন্টের অবশ্যই সবচেয়ে প্রথমে হচ্ছে ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট। ঠিক মতো ম্যাচিং ফ্রিকোয়েন্সি না হলে তো ইলেকট্রনই বের হবে না, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে কি স্টপিং পোটেন্টের সাথে ফ্রিকোয়েন্সির সাথে কোনো সম্পর্ক আছে কিনা? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? একটা নির্দিষ্ট আলোর তীব্রতার জন্য এটা অবশ্যই এটা ইফেক্ট আছে, তাই না, স্টপিং পটেনশিয়ালের উপরে। তাহলে দেখো আমরা যদি এখন ভোল্টেজ কমাতে আমাদের লাল আলোতে এক ধরনের স্টপিং পটেনশিয়াল পাবো, আমরা নীল আলোর জন্য আরেকটা ফ্রিকোয়েন্সি পাবো না? তাহলে লাল আলোর ফ্রিকোয়েন্সি এখানে কম, হ্যাঁ লাল আলোর ফ্রিকোয়েন্সি কম, আমরা দেখলাম একটু আগে বেগুনি আলোর বেশি। তাহলে লাল আলো যে ফটো কারেন্টটা, ডার্ক কারেন্ট, এটাকে কি বলছে? ডার্ক কারেন্ট। তার মানে এনার্জি না দিলেও কারেন্ট পাচ্ছি, এইটাকে আমাকে স্টপ করতে হবে। তাহলে লাল আলোর ফ্রিকোয়েন্সি কম আর বেগুনি আলোর সবচেয়ে বেশি। তাহলে কোন মানে কাকে অল্প ভোল্টেজে স্টপ করা যাচ্ছে? লাল আলোকে, তাই না? যে আলোর ফ্রিকোয়েন্সি কম তাকে সেই ফটো কারেন্টকে কম করতে গেলে অল্প ভোল্টেজে হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু নীল আলোর ফ্রিকোয়েন্সি বেশি মানে এনার্জি বেশি, তাহলে সেটাকে বন্ধ করতে গেলে আমাদেরকে ভোল্টেজ বেশি লাগছে। বিএস মানে স্টপিং পোটেনশিয়াল। আর স্টপিং পোটেনশিয়াল মানে কি একটু আগে আমরা বললাম, হোয়াট ইজ স্টপিং পোটেনশিয়াল? এটা একটা নেগেটিভ ভোল্টেজ যেটা দিলে এই যে এই কারেন্টটা ফটো কারেন্টটা জিরো হয়ে যায়। এখান থেকে সুন্দর করে পড়বে স্লাইড থেকে। আচ্ছা, তাহলে ফ্রিকোয়েন্সির সাথে অবশ্যই স্টপিং পটেনশিয়ালের সম্পর্ক আছে, তাই না? এটা আমরা দেখতে পাচ্ছি। এখন থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি আচ্ছা, স্টপিং পটেনশিয়ালের ফ্রিকোয়েন্সি ডাজ নট পাস থ্রু দ্য অরিজিন। দেখো এটার সাথে অরিজিন কিছু একটা এখানে আছে, হ্যাঁ এটাকে বলে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তার মানে যতই তুমি ফ্রিকোয়েন্সি দেখো, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির নিচে ফটো কারেন্ট পাওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে আমাদের গ্রাফগুলো লাগবে 1টা 2টা 3টা 4টা আর এখানে হচ্ছে একটা 5টা, না এই 5টা ফটো ইলেকট্রিক ইফেক্ট আসলেই আগের এই চিত্র, তারপরে ফটো ইলেকট্রিক কাকে বলে? এখানে 2টা জিনিস আছে, একটা হচ্ছে আলোর ফ্রিকোয়েন্সি এক্স রে গামা রে, এটা বলবা, আর মেটাল যেটার উপরে আলোটা পড়বে। এটা কি হতে পারে? নন মেটাল হতে পারে, গ্যাস হতে পারে, এটা অ্যালকালি মেটাল হতে পারে, মেটাল হতে পারে, না লিকুইড হতে পারে। তাতে ফটো ইলেকট্রিক ইফেক্ট যে শুধু নন মেটালেরই হয় বা মেটালেরই হয় তা না, এটা নন মেটালের হয়, লিকুইড হয়, গ্যাসেরও হয়। এখান থেকে ফটো ইলেকট্রিক পাওয়া যায়। আচ্ছা, দিয়ে তারপরে তোমাদের মেইন কাজ হবে যে তাড়াতাড়ি করে চিত্রগুলো আঁকায় ফেলা। অনেকে শুধু চিত্র আঁকায় রেখে দেয়, তা করলে হবে না, চিত্রের বর্ণনা। এখানে আমরা কি দেখছি? আলোর তীব্রতা বাড়ালে কারেন্ট, ফটো ইলেকট্রিক কারেন্ট বাড়ে না কমে, পোটেনশিয়াল বাড়ালে ভোল্টেজ বাড়ালে বাড়ে না কমে, এভাবে, ঠিক আছে? তারপরে ফ্রিকোয়েন্সি ফটো ইলেকট্রিক ইফেক্ট কি ফ্রিকোয়েন্সির বিভিন্ন কালারের লাইটের উপর ডিপেন্ড করে, এক্স রে গামারের উপর ডিপেন্ড করে? অবশ্যই করে, তাই না? কারণ ঠিক মতো ফ্রিকোয়েন্সি না হলে ওটাই হচ্ছে স্টার্টিং পয়েন্ট। ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট হলে তারপরে ফটো ইলেকট্রিক হবে। তারপরে তো কি করে কন্ট্রোল করবো? ভোল্টেজ দিব না, আলোর তীব্রতা দিব না, কি দিয়ে কন্ট্রোল করবো সেটা হচ্ছে পরের কথা। আর কি টার্ম শিখলাম? স্টপিং পটেনশিয়াল, এটা একটা নতুন টার্ম। কাট অফ পটেনশিয়াল, এটা আরেকটা নাম হচ্ছে কাট অফ পটেনশিয়াল, এটার নাম হচ্ছে স্যাচুরেশন, তাই না? এগুলো পয়েন্টগুলো খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এখানে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সির নিচে ফটো ইলেকট্রন তৈরি শুরু হয় না, সেই ফ্রিকোয়েন্সিটাকে বলে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এখন ফটো ইলেকট্রিক এমিশনের লসটা কি কি সূত্র আছে? এই যে একটা নির্দিষ্ট সাবস্টেন্সের জন্য একটা ফ্রিকোয়েন্সি আছে, বললাম না, প্রত্যেকটা আলাদা আলাদা মেটাল হলে তাদের ফ্রিকোয়েন্সি আলাদা হবে। কয়েকটা ল আছে, ল গুলো একটু পড়তে হবে।
এখন কয়টা ইলেকট্রন বের হবে এটা হচ্ছে কি কিসের উপর ডিপেন্ড করবে? আলোর তীব্রতার উপরে না? আমরা এখান থেকে দেখলাম যে কয়টা ইলেকট্রন বের হবে সেটা কিসের উপর ডিপেন্ড করে? আলোর তীব্রতার উপরে। যখন আমাদের ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম যে হ্যাঁ লাল আলো ফেললে লাল আলো যে ফ্রিকোয়েন্সি এই লাল আলোটা ফেললে এই পদার্থ থেকে আলো বের হয়, যখন বেরিয়ে গেল তখন আমাদের এটা আমরা তীব্রতা দিয়ে কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, তারপরে কি পড়লাম যে আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশন, এটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইকুয়েশনের বর্ণনা, ঠিক আছে। তারপর এটা হচ্ছে ভেরিফিকেশন, এটা কোথায় কোথায় ব্যবহৃত হয়? বিভিন্ন ধরনের আছে, ফটোমেট্রি, তারপরে ওই যে চোররা আসলে যে অ্যালার্ম দেয়, একটা আলো সেট করে দেখে আলোটা ক্রস করলেই আলোটা কি যদি পাস করে এটা বিমের মতো যাতে এখানে যদি কেউ পাস করে তখন অ্যালার্ম বেজে ওঠে না? এগুলো হচ্ছে যে ফটো ইলেকট্রিক ইফেক্টের আমাদের অ্যাপ্লিকেশন। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস পড়ি, ডি ব্রগলি ওয়েভ। আর ডি ব্রগলি ওয়েভ কি জিনিস? তাহলে ডি ব্রগলি নামে একটা সায়েন্টিস্ট ছিল, সে দেখলো যে যে কোনো বস্তু যখন নড়াচড়া করে তখন তার গা দিয়ে একটা ওয়েভ বের হয়, হ্যাঁ, সে একটা ওয়েভের মতো বিহেভ করে। তাহলে কথা হচ্ছে যে মানুষ যখন আমরা নড়াচড়া করছি আমরা কেন আমাদের ওয়েভটা দেখতে পাই না? কারণ হচ্ছে কি, মানুষের ডাইমেনশনের তুলনায় যে ওয়েভটা তৈরি হয় সেটা ডাইমেনশনটা খুবই কম, ঠিক আছে, এই জন্য আমরা ওই জিনিসটা দেখতে পাই না। কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রনের ডাইমেনশনের তুলনায় সে যে ওয়েভটা জেনারেট করে, হ্যাঁ, সেটা হচ্ছে কি তার ডাইমেনশনের সাথে কম্পারেবল, যার ফলে আমরা ওটা দেখতে পাই। ইলেকট্রন কোথায় আছে? একটা কেমন একটা ওয়েভের মতো একটা প্রবাবল একটা জায়গা থাকে যে ইলেকট্রনটা এই ক্লাউডের মধ্যে আছে, হ্যাঁ, এরকম। তাহলে ইলেকট্রনকে আমরা ওয়েভ আকারে দেখতে পাই। তাহলে এই যে তরঙ্গ ডি ব্রগলি ওয়েভ যেটা, সেটা একটা মাস যদি একটা বস্তু হয় তাহলে সেই তরঙ্গ ডি ব্রগলি ওয়েভটা কত হবে? এইচ ডিভাইডেড বাই এমসি, বা এই ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড পি হচ্ছে তার মোমেন্টাম, মাস ইন্টু ভেলোসিটি। আচ্ছা, তাহলে এটা আমাদের কনক্লুশন যে ডি ব্রগলি ওয়েভ কি, এটা কার সাথে কার উপর ডিপেন্ড করে? হ্যাঁ, মাস যত কম হবে ডি ব্রগলি ওয়েভ তার বেশি হবে, এই ধরনের জিনিসগুলো কনক্লুশন। ব্যাস, এখানে এই স্লাইডের অন্য কিছু পড়ার দরকার নেই, শুধু আমরা ডি ব্রগলি ওয়েভ পড়বো আর হচ্ছে যে ফটো ইলেকট্রিক ইফেক্ট, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা আমাদের যে নেচারের এই সরি রেডিয়েশনের দুই ধরনের এটা মানে নেচার আছে, একটা হচ্ছে পার্টিকেল নেচার আর একটা হচ্ছে ওয়েভ নেচার, না, যেটাকে আমরা আইনস্টাইনের ওয়েভ থিওরি কোয়ান্টাম থিওরি থেকে পড়েছি। তো এটুকুই আমাদের আজকের যে ক্লাস। এখানে যেটা অঙ্ক যেটা আসতে পারে এই ইকুয়েশনটা ইউজ করে অঙ্ক আসতে পারে, এই যে এটাকে কি বলে? কাট অফ ফ্রিকোয়েন্সি, না, কাট অফ ফ্রিকোয়েন্সি অথবা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, এখান থেকে ছোটখাটো হয়তো অঙ্ক আসতে পারে, এটাই। তাহলে আজকে আমরা কি শিখলাম? ফোটন কাকে বলে এটা শিখলাম। প্রথমে হচ্ছে ফোটন, ফোটন মানে কি? যে আলোটা ফেলবো আমরা এটা ফোটন আকারে আসে। ফোটন কার কনসেপ্ট? এটা হচ্ছে আইনস্টাইনের কনসেপ্ট, কোয়ান্টাম থিওরি। নিউটন বলছিল যে আলো কি আকারে আসে? পার্টিকেল, পার্টিকেলের নাম ছিল কর্পাসেল। আর এখানে আইনস্টাইন দিল কি, এই পার্টিকেলটার নাম দিল ফোটন। ফোটনটার এনার্জি এটা, এই ফোটনটা শিখলাম, তার মাস কত, তার মোমেন্টাম কত, আর সেটা শিখলাম যে ফোটন কখনো রেস্ট অবস্থায় থাকতে পারে না, তাদের রেস্ট মাস হচ্ছে 0, কিন্তু কাইনেটিক একটা মাস আছে, সে যখন চলে তখন সে মাস, তাকে মাস দিয়ে আমরা পার্টিকেল হিসেবে আমরা ইয়ে করতে পারি। তারপর বললাম ফটো ইলেকট্রিক ইফেক্ট কাকে বলে এবং তার ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত, কোন কোন ফ্রিকোয়েন্সি রেঞ্জ, এবং কি কি মেটাল নন মেটাল কি ধরনের পদার্থ ব্যবহার করলে আমরা ফটো ইলেকট্রিক ইফেক্ট পেতে পারি। তাহলে এই যে এই পদার্থটা ইউজ করছে এটা গ্যাস হতে পারে, লিকুইড হতে পারে, মেটাল হতে পারে, নন মেটাল হতে পারে, অ্যালকালি মেটাল হতে পারে, এগুলো বিভিন্ন ধরনের। আর আলোটা কি ধরনের হতে পারে? এক্স রে, গামা রে, লাল, নীল, হলুদ, সবুজ, ইউভি, ইনফ্রারেড, বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সির হতে পারে, না। আর এই যে কারেন্টটা পেলাম, এই ইলেকট্রনগুলোর নাম হচ্ছে ফটো কারেন্ট। আর এই কারেন্টটাকে আমরা কিসের উপর ডিপেন্ড করে? আলোর তীব্রতার উপরে, অ্যাপ্লাইড যে ভোল্টেজ সেটার উপরে ডিপেন্ড করে।
পোটেনশিয়ালটার সাথে আবার কারেন্টের সম্পর্ক, বিভিন্ন আলোর ফ্রিকোয়েন্সি বাড়ালে কমালে এটা কি কারেন্টে চেঞ্জ হয় কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি একই জিনিস ভোল্টেজ কম বেশি করছি, কিন্তু আলো যদি লাল হয় এক ধরনের আমরা আলোর কারেন্ট পাচ্ছি, নীল হলে এক ধরনের কারেন্ট পাচ্ছি, কিন্তু স্যাচুরেশন কারেন্ট কিন্তু একই। দেখো, তার মানে গ্রাফ কত কথা বলে না, একটা গ্রাফের মধ্যে সব সায়েন্স ঢুকে আছে, যা কিছু ডিসকভারি হলো একটা গ্রাফের মধ্যে। আমরা এটা দেখেই বুঝতে পারছি যে একটা নির্দিষ্ট ভোল্টেজে একটা কারেন্ট আমরা পাচ্ছি, ওই কারেন্টটা জিরো হচ্ছে না, কিন্তু আমাদের নাম হচ্ছে ফটো ইলেকট্রিক। তার মানে কারেন্ট ফেলবো আলো পাবো, সরি আলো ফেলবো কারেন্ট পাবো, কিন্তু সেখানে হচ্ছে না, আগেই কারেন্ট হয়ে বসে আছে। এই কারেন্টটাকে জিরো করতে গেলে একটা নেগেটিভ পোটেনশিয়াল দেওয়া হয়, এই জন্য এটার নাম হচ্ছে স্টপিং পোটেনশিয়াল। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্রিকোয়েন্সি, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, যে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি নিচে কোনো ফটো কারেন্ট পাওয়াই যাবে না, তার মানে ফটো ইলেকট্রিক শুরুই হবে না, ট্রিগার করবে না। তাহলে আমরা লস অফ ফটো ইলেকট্রিক এমিশন এটাও পড়লাম, তার লগুলো কি কি। এই এই তো শেষ। আর হচ্ছে যে ফটো ইলেকট্রিক কি কি কোন কোন জায়গায় ব্যবহৃত হয় এটা বলবো। আচ্ছা, এখন বলো, আমরা যে অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশন দিছি, তোমার প্রেজেন্টেশন কি করছো? আগে কোন টপিকটা করবা সেটা আগে চুজ করে ফেলো, আর অ্যাসাইনমেন্ট হচ্ছে হাতে লিখবা, ঠিক আছে? হাতে লিখে A4 সাইজ বা যে কোনো জায়গায় লিখে সুন্দর করে ছবি টবি আঁকিয়ে ওয়ার্কিং প্রিন্সিপাল দিয়ে যে কোনো একটা টেকনোলজি, ধরো কেউ কোয়ান্টাম কম্পিউটার সম্বন্ধে বলবে, কেউ ন্যানো টেকনোলজি সম্বন্ধে বলবে, কেউ এলেন মাস্কের যে রকেট ল্যান্ডিং সেটা সম্বন্ধে বলবে, এইগুলোর সাথে ফিজিক্সের কি রিলেশন, হ্যাঁ কোন প্রিন্সিপালটা ব্যবহার করছিল, এটা ব্যবহার করে মানে ছেলেমেয়েরা অনেক সুন্দর সুন্দর প্রেজেন্টেশন দেয়, এরকম একটা দিয়ে ভয়েস ওভার পিপিটি দিবা। আর 3 মিনিটের প্রেজেন্টেশন, 3 মিনিট 3-4 মিনিটের বেশি করবা না, হ্যাঁ। দিয়ে সুন্দর করে স্লাইডগুলো বানায় প্রত্যেকটা স্লাইডের উপরে ভয়েস দিয়ে দিবা, এই করে ওই যে ভিএলসি সাবমিট করবা লিঙ্কটা দিয়ে, ঠিক আছে? মিস হ্যাঁ, মিস ওই যে আমরা তো অনেকে একবার গ্রামে আছি এখন মিস, ওই যে অনেক ইয়া আপনার কি অনেক যেমন অফসেট পেপার বা ইন্টারনেটের প্রবলেমের কারণে মিস অফসেট অনেকে, পেপার নিয়ে কি করবা? আমি তো পেপার না নিব মিস না। ওই অ্যাসাইনমেন্টের কথাটা বলতেছিলাম যে অনেকের প্রবলেম হইতেছে, এমনকি সবাই বাহিরে আছে তো এখন, মানে তাদের কাছে রিসোর্স নাই সবকিছু, এর জন্য মিস যদি একটু অ্যাসাইনমেন্টের ডেটটা একটু পিছাই দেন না মিস না না, তাহলে আমি সবার জন্য বুঝলাম ভালো না, হতো। মানে কি কি রিসোর্স নাই? মানে আপনার ধরেন সবাই গ্রামে আছে তো এখন, মিস গ্রামে তো ধরেন অনলাইনে বসে ক্লাস করতে পারতেছে, বাট ওইরকম ভাবে যে অ্যাসাইনমেন্ট করার মিস পরিবেশ বা মন মানসিকতা ওরকম ঈদের পরিবেশ তো মিস, এর জন্য ওরকম ভাবে মন মানসিকতা শোনো, নেই। বাড়িতে পাঠানো হয়েছে খালি ঈদ করার জন্য, পড়াশোনা করার জন্য তো ক্লাস বন্ধ হয়ে যেত, মিস ঠিক বুঝলেন না? আছে, ঠিক আছে শোনো, মিস। আচ্ছা একটা কথা বলি, এক্সকিউজ থাকবে, জীবনটা এরকম, হ্যাঁ। এটা একটা তোমার লার্নিং, ধরো ধরো যেটা তুমি নতুন শিখছো, যে একটা অ্যাডভার্স সিচুয়েশনে, একটা খারাপ সিচুয়েশনে থেকেও যে মানুষ কাজ করতে পারে। আর তুমি কি বসে বসে অ্যাসাইনমেন্টটা পড়লা, জাস্ট কয়েকটা জিনিস লিখলা, হ্যাঁ ইন্ট্রোডাকশন, ছবি আঁকালা, কয়েকটা তো কথা, হয়তো 2-2.5 পাতার, হ্যাঁ এটা দুই আর শিখো। হ্যাঁ একটু 2-2.5 পাতা সময় হাতে লাগে তো লিখবা। মিস। না না না, এটা কোনো সময় না, বসে বসে এত ফ্রি ব্রেন, এখন নিজের বাসায় এই ঘরে যাবা ও ঘরে যাবা, একটু বিছনায় শোবা, এটা পড়বা ওইটা পড়বা, অ্যাসাইনমেন্টটা হাতে লিখবা। আমি হাতের ওরকম লেখা দেখতে চাই, দেখ ধরেন ছবি তুলেও পাঠাই দিব। ধরেন মিস একটা অ্যাসাইনমেন্ট করতে বসলে আশেপাশের কাজিনরা ধরে মানে হ্যাঁ মিস ওরকম ধরলো, তাই কি পরিবেশে। তুমি 24 ঘন্টায় পার ডেতে এতদিন ছুটি যাচ্ছে, চিন্তা করে একটা অ্যাসাইনমেন্ট করতে পারবে না? এই, হ্যাঁ হ্যাঁ, তোমরা এখন নতুন শিখছো বলে কষ্ট লাগবে, কিন্তু ধীরে ধীরে এই কষ্টটাই তো মানে আপন করে নিতে হবে, এটাই তো জীবন। আস্তে আস্তে হয়ে যাবে বাট না হয়ে যাবে, শোনো মুস্তফা, ইউ আর দ্য সিয়ার, মানে ইউ শুড মোটিভেট ইউর টিম, হ্যাঁ দ্যাট উই ক্যান ডু ইট। এটা এমন কোনো কঠিন কাজ না, ইউ শুড ইন্সপায়ার এভরিওয়ান, কথা বলছো না? একটু সাদনানা, সাদনানা আছো? জি ম্যাম। হ্যাঁ, তুমি বুঝতে পারছো, তুমি মোস্তফা মিলে সবাইকে মোটিভেট করবা যে ঠিক আছে আমরা কয়েকটা লাইনই তো লিখবো, 2-2.5 পাতে কয়টা সেন্টেন্স হবে, খুব বেশি হলে তোমার হয়তো 20-40টা সেন্টেন্স হবে, এটা ইউ ক্যান ডু ইট, তোমরা অবশ্যই পারবা এটা করার, ইউ হ্যাভ দ্য ক্যাপাবিলিটি, আমি জানি যে তোমরা পারবা, এই জন্যই তোমাদের দিছি, ডোন্ট ফিল প্রেশার, কখনো প্রেশার ফিল করবা না, এটা কেমন কোনো ব্যাপারই না।
মিস তোমরা দেখো না, ট্রাই করে। কোর্স আছে তো, অন্যান্য কোর্সের যেমন 16 তারিখের দিকে একটা আছে তো মিস, এর জন্য ওইটার উপরে সবাই ফোকাস দিলে 17 তারিখ আবার আপনারটা পড়ে যায়, একদিনের মধ্যে সব ঝামেলা হ্যাঁ, করে যায়। তাহলে আমারটা 15 তারিখে দাও, অসুবিধা কি? আজকে দিয়ে দাও। মিস 2 দিন হইলে হয় মিস। আচ্ছা, তোমরা আগে শুরু করো না, আগেই যদি তো না মিস আমরা শুরু করছি, বাট ওই আরে মাঝখান দিয়ে আরেকটা ডেট আইসা পড়ছে, তুমি ষোলো না, তারিখে আর জন্য। আরেকটা আইসা পড়ছে দেখে আমারটা বাদ দিতে হবে, না এটা না, কোন ধরনের? আর প্যারালা আছেই মাত্র 4টা কোর্স, এখন এটা অভ্যাস করতে হবে তো। হ্যাঁ, হ্যাঁ মিস অভ্যাস করো, ওইটাই। পারবা, অসুবিধা নেই। শোনো, যত এটা লেন্দি করবে আরো লেন্দি হবে, কিন্তু আউটকাম যে খুব বেশি হবে তার কোনো মানে ইট উড মেক মাচ ডিফারেন্স। কথা বুঝছো? তোমাকে যদি, আর তুমি বিশ্বাস করো, তুমি যে ঈদের পরে যখন আসবা না, এসে দেখবা যে কি ভয়ঙ্কর পড়ার চাপ। হ্যাঁ এখন মিস। তো মাথার ব্রেন আছে, ঠিক আছে, তোমরা দুই দুই কোর্সে 2টা অ্যাসাইনমেন্ট করো, অসুবিধা কি? ভয় পাওয়ার কিচ্ছু নাই, মানে তোমরা ভয়টাকে কাটিয়ে অবশ্যই পারবা, এটা বরং আরো সুন্দর হবে। তোমরা দেখবা যে ফ্রি ব্রেনে যেটা করবা না, যে ঠিক আছে তুমি সবার থেকে আলাদা হয়ে ধরো আধা ঘন্টা, জাস্ট আমি আধা ঘন্টায় আমি 10টা সেন্টেন্স লিখবো, দেন ইউ ক্যান ডু ইট, একেবারে মিস শিওর শট। জাস্ট 2টা দিন মিস প্লিজ, হ্যাঁ, জাস্ট এখন 2টা এটা দিন। না, কোনো এটা এক্সকিউজ নাই, তোমাদের অনেক এক্সকিউজ শুনে শুনে একেবারে গর্তে পড়ে যাবে। আমি এটা এক্সকিউজ শুনতেই চাই না। আজকে বসে একেবারে চোখ মুখ বন্ধ করে, এখনই সবাই ঘুমাচ্ছে, তোমাদের বাসায় বসে 1 ঘন্টার মধ্যে অ্যাসাইনমেন্ট রেডি হয়ে যাবে, সবাই পটাপট সাবমিট করবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমরা যারা অ্যাটেন্ডেন্স আছো সবাই স্ক্রিনশট দিবা আমাকে, স্ক্রিনশট সহ, আর ইয়া দাও, আর ভিডিও ইউটিউব লিংক ভিডিও দিবা। রেকর্ড। হ্যাঁ, রেকর্ডে ইউটিউব লিংক দিবা, আচ্ছা মিস। ঠিক আছে? ওটা আমাকে সাবমিট করতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। ম্যাম, হ্যাঁ, বলো। অ্যাসাইনমেন্ট দুইটা কি একটা সিঙ্গেল পিডিএফ করে সাবমিট করবো নাকি দুইটা হ্যাঁ, আলাদা করো পিডিএফ? না, সিঙ্গেলি করো, অসুবিধা নেই, সিঙ্গেলি করো। একটা সিঙ্গেল পিডিএফ করে সাবমিট করবো? হ্যাঁ, সিঙ্গেলি করো, অসুবিধা নেই। ওকে। ঠিক আছে। দুইটা করলে সুবিধা, কারণ হবে কি, আমার একটা অপশন থাকবে, ওই যে আমি বললাম না যে দ্বিতীয়টা কেন আমি নিচ্ছি, তো এই জন্য 2টা আলাদা করলেই ভালো। কিন্তু তাহলে তোমাকে আবার সেখানে একটা মাইক্রোসফট ওয়ার্ড সাবমিট করতে হবে, যেখানে 2টা আলাদা লিঙ্ক থাকবে না। আচ্ছা, জি ম্যাম। একটাতেই সাবমিট করো, একটাতেই করো, একটা থেকে আমি আচ্ছা করে ম্যাম, নিবো। একটা পিডিএফ করে সাবমিট করবো। হ্যাঁ, মানে প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট 5 মার্কের মতো, সবাই এবার ভেবো না যে আড়াই আড়াই করে। জি। হ্যাঁ, এটা একটু গ্রুপে লিখে দাও। এক পিডিএফই তো দুইটা করবো না ম্যাডাম? হ্যাঁ, এক পিডিএফ এ করো, অসুবিধা নেই। তুমি ওই তো হাতে লিখবা, আমি কিন্তু ওই যে ইয়া নিব না, কপি পেস্ট আমাকে দিও না, হাতে লিখো। এখন গ্রামে বসে আছো, বাসা বাড়িতে আছো, সুন্দর করে হাতে লিখবা, এরপর ওটা ছবি তুলে স্ক্যান করে দিবা। কথা বুঝছো? ম্যাম, দুইটার নাহলে কভার দেখবা পেজ সবাই। আলাদা থাকবে? হ্যাঁ, কভার পেজ দুইটার আলাদা থাকবে? না, একটাতে দাও, অসুবিধা নেই, একটাতে দাও, আচ্ছা। 2টার নাম লিখে দিবা, ঠিক আছে? ওইটাই, উপরে হাতে। একটু কাজ থেকে হবে। আর ওই যে আমি ইয়া দিয়ে দিছি না, অ্যাসাইনমেন্টের কভার পেজ দিয়ে দিছি না, ওইটাতে দিবা, ঠিক আছে? হ্যাঁ, ওই স্ক্যান করে উপরে অ্যাটাচ করে দিয়ে দিবা, এটা ক্লিয়ার সবার সাথে? তো জি ঠিক ম্যাম। আছে, ভালো থাকো সবাই, ইনশাল্লাহ পরে ফিরে আসলে দেখা হবে, এরপরে ঈদের ছুটি আর দেখা হবে না। আছে নাকি এর মধ্যে কালকে ক্লাস তোমাদের সাথে আমার? কালকে তো আর নাই নাকি? না ম্যাম, কালকে নেই, বুধবারে ছিল একটা। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকো সবাই, ঈদের শুভেচ্ছা থাকলো সবার। মিস একটু ভালো, একটা মিনিট, আমি একটু স্ক্রিনশট নেই সবারটা। একটা হ্যাঁ, মিনিট। স্ক্রিনশট নিয়ে নাও, আর কারা কারা অ্যাটেন্ডেন্স সেটাও ইয়ে করো। যে মিস ওটা করতেছি, একটা মিনিট। হয়েছে, এবার আমি লগ আউট করবো। এই যে মিস লাস্ট। আচ্ছা, জি মিস ডান। আচ্ছা, তুমি মোস্তফা তাহলে আমাকে পরের লিঙ্কটা দিও। হ্যাঁ, তুমি দিবা নাকি দিবে, আবির দিবে? আচ্ছা মিস, আবির তো না, মারুফ আছে মিস, আমি আমার মতো দিব, মারুফ মারুফের মতো দিতে পারে, সমস্যা নেই। না না, পরেরটা মানে 10টা। পরে মিস এটাই থাকুক, এই লিঙ্কই থাকুক, আমরা ও আছি যেহেতু, এটাই ও থাকুক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে,
ঠিক আছে, আমি তাহলে তাহলে আমি আপনাকে মাইক্রোফোন অফ আমি করলাম। আমি জি আমি আপনাকে লিংক দিয়ে দিছি মিস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা মিস। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাই।